স্যার, একটা এমার্জেন্সি ওটি করতে হবে। সিজারের পেশেন্ট, সিরিয়াস কন্ডিশন। জাহাঙ্গীর স্যারের পেশেন্ট ছিলেন, কিন্তু উনি ছুটিতে গেছেন, তাই আপনার কাছেই রেফার করেছেন। সিস্টার, আমি তো মাত্রই একটা ওটি করে বের হলাম। জাহাঙ্গীর সাহেবকে বলেন না অন্য কাউকে রেফার করতে। সত্যি কথা বলতে কি, আমি তো আগে থেকে ছুটি নিয়ে রেখেছিলাম। আজকে আমার ওয়াইফের জন্মদিন। স্যার, কোনোভাবেই কি ম্যানেজ করা যায় না? রোগীর কন্ডিশন ক্রিটিক্যাল, তাই বলছিলাম। আপনি একটা কাজ করেন, আপনি আগে একটু চেক করেন অন্য কোনো ওটি সার্জন অ্যাভেলেবেল আছে কিনা। যদি একদমই কাউকে না পাওয়া যায় তখন আমি দেখবো না কি করা যায়। হ্যাঁ, আপনি চেক করেন আগে। জি স্যার। হ্যালো, সিস্টার শিলা বলছি। 302 নম্বর বেডের পেশেন্ট নাফিজা শিকদারের জন্যে সাজিদ স্যার ছাড়া আর কোনো সার্জন কি অ্যাভেলেবেল আছেন? না, আপাতত নেই। জি আচ্ছা স্যার, কোনো অ্যাভেলেবেল সার্জন নেই। সিস্টার, আপনি পেশেন্টের নামটা কি বললেন? নাফিজা শিকদার। আপনি চেনেন নাকি স্যার? আপনি আপনি ওটি করার জন্য প্রিপারেশন নিন, আমি আসছি। জি স্যার। হ্যালো। একে তো ফোন ধরো না, তার উপর আবার দেখাও না কে ফোন দিচ্ছে। হ্যাঁ, কই তুমি? আমি ক্লাস শেষ করে তোমার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। ও শিট, আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও 2 মিনিট। আমি কি বেশি লেট করে ফেলছি? না না, আপনি লেট করেননি, আমি ভার্সিটি থেকে আগে আগে বের হয়ে গেছি। প্রত্যেকটা দিন তুমি লেট করো। আমি কখন কি করছি, কখন ভার্সিটি গেলাম, কখন আসলাম, কোনো কিছুই টেক কেয়ার করো না তুমি। আবার আমি খেয়েছি কিনা সেটা পর্যন্ত জানতে চাও না। মাঝে মধ্যে মনে হয় আমি কোনো মানুষের সাথে না, রোবটের সাথে প্রেম করছি। আচ্ছা বাবা, আমি সরি। সরি? সরি বললেই সব কিছু সমাধান হয়ে যাবে? ডু ইউ থিঙ্ক আই এম জোকিং মিস্টার সাজিদ? না না, তুমি কেন জোক করবা? তুমি কি জোকার? চলো না আমরা কোথাও বসে কথা বলি। তোমার সাথে আমি কোথাও বসবো না, এবং তোমার বাইকেও আমি উঠবো না। আরে আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, বাইকে উঠতে হবে না, শোনো তাহলে আমরা একটা রিক্সা নেই। হ্যাঁ, মানে কার সাথে প্রেম করি আমি? শোনো, আমার সামনে একদমই ওভার স্মার্ট সারা ট্রাই করবা না। আমি স্মার্ট, এটাও এখন আমার দোষ। আমি যদি স্মার্ট না হইতাম তুমি কি আমার সাথে রিলেশন করতা? আমাকে তো পাত্তাই দিতাম। সমস্যা কি তোমার? আমার রাগ কমানোর জায়গায় আরো রাগ বাড়াই দিচ্ছ। কারণ কি জানো? বিশ্বাস করো, তুমি রাগলে তোমাকে না দেখতে এত সুন্দর লাগে। তোমার 2টা গাল একদম টকটকে লাল হয়ে যায়, মনে হয় 2 গালে 2টা লাল লাল আপেল। আমি না তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না। আরে শোনো না আমার কথাটা। আচ্ছা দেখো, এখন তোমাকে সুন্দর বলছি তাও তুমি রেগে গেছো। তোমার কথা শুনলেও তুমি রাগ করো, না শুনলেও রাগ করো। আমি কি করব, কি বলবো আমাকে বলে দাও তো। নাফিজা শোনো না। আপনার কিচ্ছু করতে হবে না, আপনি বাসায় যান। আচ্ছা বাবা, আমার কেন লেট হয়েছে এটা এটা তো বলার তো একটা সুযোগ দিবা, তাই না? বলো কেন লেট হয়েছে? জানি তো এখন কি বলবে। বলবে রাতে ঘুমাইনি। তো কেন ঘুমাওনি? হ্যাঁ, রাত জাগো কেন? কি সমস্যা তোমার? সামনে ইন্টার্ন,
অনেক পড়াশোনার প্রেশার। আমার সিজিপি অনুযায়ী যদি আমি পারফর্ম করতে না পারি, তাহলে কি আমি ঠিকমতো এমবিবিএসটা শেষ করতে পারবো? আমি পারবো একজন ভালো ডাক্তার হতে? আমি যেন একজন প্রপার ডাক্তার হয়ে তোমার বাবার সামনে দাঁড়াতে পারি, সেজন্য রাত জেগে পড়াশোনা করতেছি। এমন একটা ভাব করো যেন তুমি একাই মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা হইছে, চলো কোথাও বসি। তাহলে এখন আর রিক্সা ডাকতে হবে না, না? আবার শুরু হইছে। না না না, ওঠো 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 ওঠো। দিস ইজ ফর ইউ। ধরো, এখন কি ম্যাডামের রাগটা একটু কমছে? এই সামান্য ফুল দিয়ে আমার রাগ ভাঙাতে চাচ্ছ? একটা গোলাপও তো নিয়ে আসতে পারতে। এই যে তোমাদের একটা মিসকনসেপশন, শুধু গোলাপ দিলে কি ভালোবাসা প্রকাশ পায়? ভালোবাসা তো ভালোবাসা, এটার সাথে ফুলের কি সম্পর্ক? গোলাপ দিলাম না গাঁদা দিলাম, হোয়াট ডাজ ইট ম্যাটার? সব মানুষের একটা ভুল ধারণা, শুধুমাত্র গোলাপ ফুল দিলেই মনে হয় ভালোবাসাটা প্রকাশ পায়। কিন্তু ব্যাপারটা কি জানো, আমি যদি তোমাকে ভালোবেসে গাছের একটা পাতাও দেই না, তারপরও সেই পাতাটা আমার ভালোবাসাটাকেই এক্সপ্রেস করবে। তোমার সাথে আমি কথায় পারবো না, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। আমি তো তোমাকে ভালোবেসেই ফুলটা নিয়ে আসছিলাম, কিন্তু তোমার তো রাগ ভাঙলো না। এখন আমি কি করলে আপনার রাগটা ভাঙবে আপনি বলে দেন, আমি ওইটাই করব। আমাকে বিয়ে করলে। বিয়ে তো করব, বাট এভরিথিং রিকোয়ার্স প্রপার টাইম, তাই না? কত সময় লাগবে? দেখো নাফিজা, তুমি তো খুব ভালো করেই জানো এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই। মা অনেক অসুস্থ, তুমি নিজেও দেখছো সেটা। আর মেডিকেলটাও তো এখনো শেষ করতে পারি নাই। অ্যাটলিস্ট আমার ইন্টার্ন শেষ হওয়া পর্যন্ত তো সময় লাগবেই। এইদিকে তুমি আমাকে বিয়ে করতে পারছো না, আর ওইদিকে বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমি বুঝতে পারতেছি তোমার জন্য সিচুয়েশনটা অনেক টাফ হয়ে যাচ্ছে। আঙ্কেল তোমাকে অনেক চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, কিন্তু আমি তো আমার সিচুয়েশনটা একদম খুলে তোমাকে বললাম। তুমি বলো আমার কি করা উচিত? তোমার কিচ্ছু করতে হবে না। আমার বাবা আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে, আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে। আর একটা কথা, কাচ্চি খেতে এসো কিন্তু। ও মাই গড, তোমার বিয়েতে কি কাচ্চি সার্ভ করবা? তাহলে তো আমি ডেফিনেটলি আসবো। আমি আইসায় কিন্তু একলা একদম 2-3 প্লেট কাচ্চি খেয়ে ফেলবো, বাধা দিতে পারবা না কিন্তু। আমার কিন্তু সবসময় মজা করতে ভালো লাগে না, আমি সিরিয়াস। আচ্ছা বাবা, রাগ করো না, ফানি করতেছি। কি করব বলো, সারাদিন লাইফে খালি প্রবলেম, স্ট্রেস, কত ভাল লাগে। এজন্য তোমার সাথে একটু ফান করি। আমার লাইফে তো ফান করার জন্য আর কোনো মানুষ নেই, তুমি ছাড়া একমাত্র আমার মা আছে। মা তো অসুস্থ, কোনো কিছু মনে রাখতে পারে না, বারবার যদি মনে করায় দেয় তারপরও ভুলে যায়। মাঝে মধ্যে মনে হয় কি জানো, তোমার সাথে ব্রেকআপ করে ফেলি। কিন্তু যখনই মনে পড়ে তোমার জীবনে আমি ছাড়া আর কেউ নেই, তখন আর তোমাকে ছাড়া থাকার কথা ভাবতে পারি না। এত ভালোবাসো তুমি আমারে? মানে আমার ছাড়া তুমি আর কাউকে বিয়ে করবে না, লাগলে একদম সারা জীবন না বিয়ে করে থাকবা, তাই না? তোমার বাবা তোমার জন্য যে গাধাটারে পছন্দ করে রাখছে, আমার তো গাধাটার জন্য মায়া লাগতেছে। চল এক কাজ করি, তুমি আর আমি মিলে ওই গাধাটার জন্য একটা মেয়ে খুঁজি। হ্যাঁ, ওরও তো একটা বিয়ে দিতে হবে। তোমার ভীষণ মায়া লাগছে। অনেক। তো মায়া লাগলে তুমি গিয়ে ওকে বিয়ে করে ফেলো। মেয়েটা আবার রেগে গেল। কথায় কথায় তো রাগ করো কেন? শোনো না আমার কথা। কি রে বাবা, তুই আইসস? না, আসছি, আর অনেকক্ষণ আগে আসছি। তুমি কি করতেছো? আমি এই যে টিভি দেখতাছি। টিভি দেখতেছি মানে? টিভি তো বন্ধ। বন্ধ মানে?
এই তুই কি আমার পাগল ভাবতাছস? দেখোস না কি সুন্দর টিভি চলতেছে, মাথা খারাপ। তুমি কেন বুঝতে পারতেছো না? টিভির মধ্যে তো কোনো কিছু চলতেছে না, টিভি তো বন্ধ। হ্যাঁ, আমি তো কিছু বুঝি না, আইসে আমারে বুঝাইতে। ওই তুই কি আমার বুঝাইতে আইসস? কি মনে করস নিজেরে? তুই একলাই সব কিছু বুঝস, আর আমি তো তোর মা হইয়া কিচ্ছু বুঝি না। না আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম পুরা দুনিয়ার মধ্যে তুমিই সবচেয়ে বুঝদার মানুষ, তোমার থেকে বেশি আর কেউ বুঝে না। খুশি? এখন চলো, তোমার খাইতে নিয়ে যাবো, চলো। আয়, আমি এখানে বইসাই খামু, ওই টিভি দেখমু আর ভাত খামু। যা আমার লেগে ভাত নিয়ে। আচ্ছা, ভাত এখানে নিয়ে আসতেছি। আরেকটা কথা তোমারে বলতাম মা, ওই নাফিজার কথা বলছিলাম না তোমারে, ওই যে একটা মেয়ে আমি বিয়ে করতে চাই। সি সি রে, আল্লাহ রে আল্লাহ, কি বেয়াদ্দবের বেয়াদ্দব হইছে। হেই, তুই আমার সামনে বইসা বিয়ের কথা কইতেছস? লজ্জা শরম কি সব বাসায় রেখাইছস? হ্যাঁ, নতুন করে লজ্জা পাওয়ার কি হইলো? তুমি তো নিজের মুখে বললা যে নাফিজারে তোমার ছেলের বয়সে অনেক পছন্দ হয়েছে। কইছিলাম নাকি? আমার মনে নেই। মা, এই পর্যন্ত নাফিজার ছবি আমি তোমার মিনিমাম 17 বার দেখাইছি। কি করমু রে বাজান, বয়স হচ্ছে না, শরীরটা খারাপ থাকে, সব কিছু ভুইলা যায়, কিচ্ছু মনে থাকে না। কিছুই যে মনে থাকে না, এটা তো আমি বুঝতেই পারতেছি। তোমার জন্য যে দুপুরের খাবার রেখে গেছিলাম, মনে করে খাইছিলা? হ্যাঁ খাইছিলাম, নাকি খাই নাই কি জানি, মনে নেই। এরকম যে খাইছো এটা আমার খুব ভালো মতো বুঝে গেছে। এখন আমি খাবার নিয়ে আসতেছি, খাবার খাওয়াই দিব, দিয়ে ওষুধটাও নিজের হাতে খাওয়াই দিব, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি যা, সিরিয়াল দেখি। আই তাড়াতাড়ি আনিস, তারপরে তুই সব বৈশা বৈশা দেখ মনে। কিরে, মন খারাপ নাকি? খাবার খাচ্ছিস না কেন? না বাবা, এমনি খেতে ইচ্ছে করছে না। খা খা, এখনই তো খাওয়ার বয়স, এই বয়সে না খেলে কবে খাবি? শোন, তোর জন্য একটা ছেলে দেখেছি, ইউএসএ সেটেল, বিয়ে করে তোকে নিয়ে চলে যাবে। তোর মতামতটা বলিস। আবারও বিয়ের কথা? বাবা, আমি না তোমাকে বললাম পড়াশোনা শেষ না করে আমি বিয়ে শাদী করবো না। আর তোমার এত তাড়া কেন আমাকে বাড়ি থেকে তাড়ানোর? তুই বিয়ে করবি না এটা বললে কি আমি চুপচাপ বসে থাকবো? আমার এখন প্রধান দায়িত্ব হচ্ছে তোর বিয়েটা দেয়া। আচ্ছা বাবা, যদি কখনো এরকম হয়, যদি কোনো ছেলেকে আমি তোমার সামনে নিয়ে এসে বলি যে আমি তাকে ভালোবাসি, তুমি কি করবে? তোর প্রতি আমার সম্পূর্ণ কনফিডেন্ট আছে যে এরকম কিছুই করবি না। আর যদি ওরকম সিচুয়েশন হয়েই যায়, তাহলে আমি ওই ছেলেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব, ওর বংশ পরিচয় জানবো, ওর যোগ্যতা জানবো, ওই ছেলে আমার মেয়েকে খুশি করতে পারবে কিনা সেটা দেখব। যদি পারে তার সঙ্গে বিয়ে দেবো। নে এখন খা, খা তো খা। আচ্ছা বাবা, তুমি খেয়ে নাও। কেন খাবি না কেন? আমি বাড়ি থেকে খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। আচ্ছা, আমাদের রিলেশনশিপের কয় বছর হলো? কত বছর হবে? ভার্সিটির শুরু থেকে হিসাব করলে অলমোস্ট 4 বছর।
তার মানে তুমি ডেটটাও ঠিক মতো জানো না। আরে ডেট কেন মনে থাকবে না, ডেট তো মনে আছে। বাদ দাও। আচ্ছা, আমাদের রিলেশনশিপে যেহেতু 4 বছর হয়েছে, আমাদের কি করা উচিত? কি করা উচিত? আচ্ছা, সত্যিই কি তুমি পৃথিবীর সব থেকে বড় ডাম্প, নাকি আমার সামনে সেজে থাকো, কোনটা? নাফিজা, তুমি যে কি মিন করে কথা বলতেছো আমি তো বুঝতে পারতেছি না, তুমি আমাকে ডিরেক্টলি বলো না। বুঝতে পারছি না। আচ্ছা বলো তো, আমাদের রিলেশনশিপের এত বছর যেহেতু হলো, তাহলে উচিত না আমাদের বিয়ে করা? ডোন্ট ইউ থিঙ্ক ইটস ইম্পর্ট্যান্ট? আচ্ছা মানলাম তুমি এখন বিয়ে করতে চাও না, বাট বাবার সাথে অন্তত কথা বলো, অ্যাটলিস্ট আমাদের বিয়েটা ঠিক হয়ে থাকলো। তোমার বাবার সাথে দেখা করে আমি কি বলবো? আজব তো, তুমি যা তাই বলবা, এতে সমস্যা কোথায়? তুমি ব্যাপারটা একবার ভেবে দেখছো তোমার মাথার মধ্যে? তুমি ইমাজিন করছো ঘটনাটা কিরকম হবে? আমি তোমার বাবার সাথে দেখা করে বলবো, আঙ্কেল আমি একজন এতিম, একজন বেকার ছেলে, আমার নিজের তো কোনো বাপ মা নাই, ছোটবেলায় একজন মহিলা খুব মায়া করে আমাকে দত্তক নিয়েছিলেন, এখন উনিও আমার গার্জেন হতে পারবেন না, উনার মাথায় সমস্যা, উনি অসুস্থ, আপনি কি অনুগ্রহ করে আপনার একমাত্র মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন? তুমি বুঝতে পারতেছো আমার কথাগুলো শুনতে কেমন লাগতেছে? শুধু তোমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তার মেয়েকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিবে? আচ্ছা বুঝলাম, কিন্তু এখন বেকার বলে তুমি যে সারা জীবন বেকার থাকবে এমনটা তো নয়। তোমার স্টাডি পুরোপুরি শেষ হবে, তারপর তোমার নিজের চেম্বার হবে, আর ফিউচারে তুমি একটা ভালো ডক্টর হবে। তো এখন তোমার কথা বলতে কি সমস্যা বাবার সাথে? তুমি কেন আমার কথা বুঝতে পারতেছো না? এখন আমি যে সিচুয়েশনটাতে আছি, তোমার বাবার সাথে দেখা করার মতো অ্যাবিলিটি তো নাই আমার। কথা বলার জন্য না কোনো অ্যাবিলিটির দরকার হয় না সাজিদ। আর তাছাড়াও আমার বাবা খুব ভালো একটা মানুষ, সে চায় তার মতো ভালো একটা মানুষ আমাকে সারা জীবনের জন্য আগলে রাখো। আর তাছাড়াও তোমাকে দেখলেই বাবা বুঝে যাবে তুমি আমাকে ভালোবাসো আর সারা জীবন আগলে রাখতে পারবে। আমি আগেই তোমার ব্যাপারে বাবার কাছে বলে রাখবো, যাতে তোমার পার্সোনাল টপিক নিয়ে বাবা কথা না বলে, ঠিক আছে? নাফিজা, আমি সব কিছুর বিনিময়ে জাস্ট তোমাকে আমার লাইফে চাই, দ্যাটস ইট। তুমি যেহেতু এত করে বলতেছো, আমি অবশ্যই আঙ্কেলের সাথে দেখা করব, কিন্তু আমাকে একটু সময় দাও জান। অ্যাটলিস্ট আমার ইন্টার্নটা শুরু হয়ে যাক, তারপর আমি আঙ্কেলের সাথে গিয়ে দেখা করব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। আমি সব সময় তোমার পাশে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। আমি কইছি আমি আমার পোলারে ছেড়ে যাবো না। সে কি আমার কথা শুনে সে আমার নিয়ে যাইবই? বাপরে, এখন গিয়া পদ্মার পিছনে হাত দাঁড়াইছে, পদ্মার পিছে। মা তুমি এগুলো কেউ নাই যে তাকাও, আমার দিকে তাকাই দেখো, যে আমি তোমার পাশে আছি না মা, আমি আর তুমি চাই কেউ নাই। না রে বাপ, আছে আছে, ওই যে পদ্মার পিছে আছে, সে আমারে নিয়ে যাইবই। তুই আমারে রাইখা যাইস না বাপ, তুই আমারে রাইখা গেলে সে আমারে দইরা নিয়ে যাইব। ওরে বাপ, আমারে তুই লুকা রাখ, তোর কাছে লুকা রাখ, তোর কাছে লুকা রাখ। ভয় পেও না মা, এখানে কোনো আজাইল নেই, কেউ নাই, দুনিয়ার কোনো শক্তি তোমার আমার কাছ থেকে নিয়ে যেতে পারবো না মা। আমি সারাটা জীবন তোমার আমার সাথে আগলে রাখবো, তোমার কেউ নিয়ে যেতে পারবো না, তুমি একদম ভয় পেও না, তুমি একদম ভয় পেও না। আল্লাহ গো, না আল্লাহ, আমারে যদি তুমি নিয়ে যাও আল্লাহ, আমার পোলারে কে দেখবো? যেহেতু এতিম হয়ে যাইবই, আর আর কেউ থাকবো না দুনিয়াতে। ও বাপরে, আমি যাবো না, আমি যাবো না। আমার মা কেউ নিয়ে যাবো না, আমার মা কেউ নিয়ে যাবো না। কি হয়েছে তোমার? না, কিছু হয়নি।
কিছু একটা তো হয়েছে। তুমি কোনো কিছু নিয়ে স্ট্রেসড, স্টাডি নিয়ে প্যারা খাচ্ছ। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে রাতে ঘুমাও না। আসলে যত দিন যাচ্ছে মার শরীরটা না অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। এদিক দিয়ে ইন্টার্ন শুরু করার সময় হয়ে যাচ্ছে। একবার ইন্টার্ন শুরু হয়ে গেলে আমি তো বাসায় থাকতে পারবো না। মাকে কার কাছে রেখে যাব? কে টেক কেয়ার করবে? ডক্টর কি বলেছে লাস্ট? আন্টি সুস্থ হতে কতদিন লাগবে? ডক্টর বলছে আমার মা ব্রেন স্ট্রোক করার পরে এখনো যে নিজে নিজে হাঁটাচলা করতে পারতেছে, এইটাই একটা মিরাকল। আমার মা কখনোই নর্মাল হবে না। যত দিন যাবে আরো অসুস্থ হতে থাকবে। ওনার ব্রেনের কনসিয়াস সেলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, তারপর ফুল বডি প্যারালাইজ হয়ে যাবে। ডক্টর তো অনেক কিছুই বলে। আমার কি মনে হয় জানো, আন্টি যদি প্রপার ট্রিটমেন্ট পায়, প্রপার টেক কেয়ার পায়, তাহলে সুস্থ হয়ে যাবে। তুমি এটা নিয়ে এত টেনশন করো না। নাফিজা, আমি তো নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি ডাক্তার যে কথাগুলো বলতেছে প্রত্যেকটা সত্যি কথা। আমার মা সারা জীবনের জন্য এরকম হয়ে গেছে, আর কোনোদিনও সুস্থ হবে না। আমি আমি হুট করে একদিন এতিম হয়ে যাব। আমি বলছি তো আন্টি সুস্থ হয়ে যাবে। তুমি আমি দুজন মিলে একসাথে টেক কেয়ার করব। আর ডক্টরের বউ তোমার কাছ থেকে একটু ট্রিটমেন্ট শিখে নিব, তারপর দুজন মিলে ট্রিটমেন্ট করে আন্টিকে সুস্থ করে ফেলবো। দেখবা তখন আন্টি আগের মতো সুস্থ হয়ে গেছে। আমি তোমার পাশে আছি, সব সময় তোমার পাশে আছি। তোকে নিয়ে আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, তোর প্রতি আমার কত কনফিডেন্ট ছিল জানিস। আর তুই কিনা আমার সব স্বপ্ন ধুলোর সাথে মিশাই দিলি। সেই সাথে আমার ইজ্জত চাও। বাবা চুপ! আবার কথা বলিস বাবা? তোর লজ্জা করে না? ছি! আমার মেয়ে কিনা ছেলেদের সঙ্গে রিকশায় ঘুরে বেড়ায়। সারাটা জীবন আমি মানুষের সামনে কত কত সুনাম করি আমার মেয়েকে নিয়ে। এই দিনটা দেখার জন্য, হ্যাঁ, এই দিনটা দেখার জন্যে তোর লেখাপড়া, বাড়ির বাইরে যাওয়া, বন্ধুদের বাসায় যাওয়া সব বন্ধ। যত দ্রুত সম্ভব আমি তোর বিয়ের ব্যবস্থা করছি।
বাবা, তুমি তো বলেছিলে যদি আমি কখনো কাউকে পছন্দ করি তুমি তাকে একটাবার সুযোগ দিবে। প্লিজ বাবা, তুমি ওর সাথে একটাবার দেখা করো। তোমার যদি ওকে পছন্দ না হয় তাহলে আমি ওই ছেলের সাথে আর কখনোই কথা বলবো না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, আমি ওই ছেলের সঙ্গে কথা বলবো। আজকে আসতে বলো ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। মা তুই একটু ভেতরে যা, ওর সঙ্গে আলাদা কথা বলি। তোমার নাম কি যেন? আঙ্কেল, আমার নাম সাজিদ। বংশ কি? নেই তো। আমাদের এখানে তো আবার বংশ পরিচয় ছাড়া মর্যাদা মেলে না। যাই হোক, তুমি কি করো? আমার মেডিকেলটা প্রায় শেষের দিকে, এখন ইন্টার্ন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। ফুল ফ্রি স্টুডেন্টশিপ? হ্যাঁ। তা তো হবেই। প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে তো বাবার অনেক টাকার দরকার হয়, সেই সঙ্গে বাবারও দরকার হয়। তোমার তো আবার এই দুটোর কোনোটাই নেই। আঙ্কেল প্লিজ বিহেভ ইউরসেলফ। আপনি নাফিসার বাবা, সেজন্য তখন থেকে যা ইচ্ছা হয় বলে যাচ্ছেন। আপনার একটা কথার উত্তর আমি দিচ্ছি না। না হলে তুমি কি বলতে? বলো কি বলতে? আচ্ছা যাই হোক, তুমি কি করো? মানে তোমার স্টুডেন্টের বাইরে আর কোনো আইডেন্টিটি আছে? আপাতত নেই। তার মানে তুমি বেকার। আমার মা খুব অসুস্থ। মা কেন বলছো? বলো যে এতিমখানা থেকে একজন মহিলা তোমাকে দত্তক নিয়েছিল এবং তুমি ওই মহিলার বাড়িতে থাকো, তার দেখাশোনা করো। আমরা যাকে কাজের লোক বলি। আমি বুঝতে পারছি আপনি আমার ব্যাপারে খুব ভালো মতো খোঁজ খবর নিয়েছেন। আমার ব্যাপারে সব কিছু জেনে শুনে তারপরে আপনি আমাকে আপনার বাড়িতে ডেকেছেন। সব কিছু জানার পরেও আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? এইভাবে তোমার সঙ্গে কথা বলছি কারণ তোমার জায়গাটা আমি তোমাকে চেনাচ্ছি। একজন কাজের লোকের সঙ্গে আমি কিভাবে কথা বলবো? তুমি তো আমার মেয়ের জামাই, কি তার নখের যোগ্যও নও। দেখো, ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করার আগে তুমি যদি এখান থেকে বেরিয়ে যাও তাহলে আমি কিন্তু খুশি হব। এই বয়সে আমি কারো গায়ে হাত দিতে চাই না। গেট লস্ট। কি রে বাবা? ও মা,
তুই কান্তাছস কেন? তোর কি মন খারাপ? আমি কি তোমার বাড়ির কাজের লোক? তুই কি কস এগুলা? তুই আমার ছেলে, তুই ছাড়া কি আবার পৃথিবীতে আর কেউ আছে ক? তুই কাজের ছেলে হবি কিসের জন্য? তোরে কি কেউ কিছু বলছে বাবা? না, আমারে কেউ কিচ্ছু বলে নাই। তুই সবার কাছে সবকিছু লুকাইতে পারলো, আমার কাছে কিন্তু তুই কিছুই লুকাইতে পারবি না। তোরে আমি পেটে না ধরলে কি হয়েছে? আমি তোর মা তো। আমি কিন্তু সব সময় তোরে আমার নিজের সন্তানের মতন করেই পালছি। তুই আমার সন্তান। মা, আমি যে তোমার নিজের সন্তান না, এই কথা তুমি আমারে কেন জানাইছিলা? যদি তুমি আমারে না বলতা, আমি তো কোনোদিন গুনাহ করে জানতে পারতাম না যে আমি তোমার নিজের সন্তান না। পৃথিবীর কোনো মানুষ কোনোদিন জানতে পারতো না যে আমি তোমার দত্তক নেওয়া সন্তান। কেন কইছি জানি না, আমার সত্যি কইতে মন চাইছে, এজন্য আমি সত্যি কইয়া দিছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমাবো। তোমার এই কঠিন সত্যটা যদি আমি না জানতাম, তাহলে আজকে আমাকে এত কষ্ট পেতে হতো না মা। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। কান্না করিস না মা, বিশ্বাস কর, আমি যেটা করেছি তোর ভালোর কথা চিন্তা করেই করেছি। আমি তো তোকে কম ভালোবাসি না মা। তোর মা চলে যাওয়ার পর থেকে আমি তোকে আগলে রেখেছি। বাবার পরে অভিমান করে থাকিস না তো। মারে দেখ, আমি কিন্তু তোর চোখের পানি সহ্য করতে পারছি না। বাবা প্লিজ, তুমি এখান থেকে যাও, আমাকে একা থাকতে দাও প্লিজ। বাবা যাও। তুই কি তোর বাবার থেকে ওই ছেলেকে বেশি ভালোবাসিস? যদি বাবার থেকে ওকে বেশি ভালোবেসে থাকিস, যা বাবার অমতে গিয়ে ওকে বিয়ে কর, সংসার কর। দেখ, একটা কথা মনে রাখিস, বাবা মার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কোনোদিনও ভালো থাকতে পারে না। আমি তো তোকে কম ভালোবাসি না রে মা, আমি তো মন্দ কামনা করি না। আমি চাই তুই খুশি থাক। হ্যালো নাফিজা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তো চাই তোমাকে বিয়ে করে সারা জীবন একসাথে থাকতে, কিন্তু তোমার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না। উনি যেভাবে আমাকে অপমান করে তোমাদের বাসা থেকে বের করে দিছে, আমার মনে হয় না এটা কোনোদিনও সম্ভব হবে। যদি তুমি চাও তাহলে আমরা অনেক দূরে কোথাও চলে যাব। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি চাই নাফিজা, আমি চাই সারাটা জীবন তোমাকে নিয়ে কাটায় দিতে। তুমি খালি একটাবার বলো আমাকে কি করতে হবে। তাহলে আগামীকাল সকাল 10টায় স্টেশনে চলে আসবে। আমি সময় মতো ব্যাগ নিয়ে তোমার কাছে চলে আসবো। আমরা অনেক দূরে কোথাও চলে যাব। প্লিজ এবার লেট করো না। আচ্ছা, আমি কালকে আসবো। আর শোনো, হ্যাঁ, আমি কিন্তু সময় মতো থাকবো। একটু তাড়াতাড়ি এসো প্লিজ।
ওকে। মা, ঘুমিয়ে রয়েছো? আমি আজকে চলে যেতেছি মা। সারাটা জীবন এত কষ্ট করে তুমি আমার আগলায় রাখছো। আমি তোমার নিজের সন্তান না, তারপরেও ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার বড় করছো। আজকে তুমি এত অসুস্থ, আমি খুব ভালো করে জানি তোমারে এরকম অসুস্থ অবস্থায় রেখে আমার যাওয়া উচিত হইতেছে না, কিন্তু কি করবো কও? তোমার প্রতি আমার যেরকম অনেক দায়িত্ব, নাফিজার প্রতিও তো আমার অনেক দায়িত্ব। এই পৃথিবীতে তুমি যেরকম আমার সবচেয়ে কাছের মানুষ, তোমার পরে নাফিজা আমার সবচেয়ে কাছের মানুষ। মেয়েটা পরিবার পরিজন সবকিছু ছাইরা দিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি অল্প কয়েকটা দিন নিজের মতো ওষুধগুলো খায় নিও। চারদিকে সবকিছু নর্মাল হয়ে গেলে আমি নাফিজার নিয়ে বাড়িতে চলে আসবো, তারপর দেখবার সবকিছু ঠিক হয়ে যাবে। নাফিজার নিজের হাতে প্রতিদিন তোমাকে ওষুধ খাওয়াই দিব, তোমার অনেক যত্ন করব, সবকিছু ঠিক হয়ে যাবে। মা, তোমার এতগুলা কথা বললাম, তুমি আমার কোনো কথার উত্তর দিলা না। আমার উপরে তুমি রাগ করছো মা? মা, ও মা, মা, এই মা, মা তুমি নিঃশ্বাস নিতেছো না কেন? হ্যাঁ, এই মুখ খোলো, মুখ খোলো মা, কথা কও। তোমার শরীর এরকম ঠান্ডা যেতেছে কেন? মা, মা, মা তোমার কি হয়েছে? তুমি কথা বলতেছো না কেন মা? মা একটা বার তুমি আমার সাথে একটু কথা বলো, এই চোখটা খুলো মা, মা চোখ খুলে একবার আমার দিকে তাকাও মা। মা এরকম করে তুমি আমার সাথে চলে যাও না মা। মা তুমি, মা একবার একটু চোখ খুলে আমার দেখো মা, আমার সাথে শেষবারের মতো একটু কথা কও মা, প্লিজ মা, আমার দিকে একবার একটু তাকাও মা। আমি তোমার সাথে থাকতে পারবো না মা। বাবা, কবরের পাশে বসে কান্নাকাটি করতে নেই। তুমি তোমার মার জন্য দোয়া চাও, আল্লাহ জানি তোমার মাকে জান্নাতবাসী করে। তাহলে আগামীকাল সকাল 10টায় স্টেশনে চলে আসবে। আমি সময় মতো ব্যাগ নিয়ে তোমার কাছে চলে আসবো। আমরা অনেক দূরে কোথাও চলে যাব, প্লিজ এবার লেট করো না। ভাই ভাই, আপনি আপনার ফোনটা আমি একটা মিনিট একটা ফোন দিই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যালো, হ্যাঁ নাফিজা, তুমি কেন আমাকে ফোন দিছো? আমার কখনো আমাকে ফোন দিবা না।
আরেকটা ফোন দিচ্ছি আমি। ভাই কাজ আছে, ফোনটা দেন একটা মিনিট ভাই, একটা মিনিট ভাই। ভাই, আমি একটু ট্রাই করি ভাই। আমার কাজ আছে ভাই। ভাই একটা মিনিট, ভাই একটা মিনিট, আমি আরেকবার ট্রাই করি একটু। অভিনন্দন স্যার, আপনি আবারও আর একটা ক্রিটিক্যাল অপারেশন সাকসেসফুলি কমপ্লিট করেছেন। সাজিদ, তুমি ফোন ধরছিলে না, তাই সারপ্রাইজ দিতে চলে আসলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ পাখি, হ্যাপি বার্থডে। আমি জানতাম তুমি আমার বার্থডে কখনোই ভুলতে পারো না। এবার তুমি তোমার কাজে যতই বিজি থাকো না কেন। লাভ ইউ। পরিস্থিতি এমন যেখানে মানিয়ে নিয়ে কাটাতে হবে সারাটা জীবন। তোমার অপেক্ষার ফলাফল হয়তো অন্যরকম হতে পারত যদি সেদিন আমার কথাটা শুনতে। হয়তো অনেক কিছুই বদলানো যেত। দোষটা ছিল ভাগ্যের, জানো। ভাগ্যের উপর তো জোর খাটানো যায় না। দেখো না, আজকে আমরা দুজনেই বেঁচে আছি, কিন্তু একসাথে নেই। হয়তো এটাই জীবন। কাছের মানুষটাকে হারানোর পরও জীবনটা ঠিকই কেটে যায়, কিন্তু ভালোবাসাটা হয়তো থেকে যায় হৃদয়ের এক কোণায় আজীবন।